ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি বিষয়ক নানান আলোচনার পাশাপাশি এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করি। আজ সেরকমই একটি আলোচনা। আমরা প্রায় সকলেই জানি যে গত শতাব্দীর 70 দশকে যখন জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণ নিয়ে নানান আলাপ আলোচনা চলছে বা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা পড়ছি জানছি, তখন আমরা জানতাম যে তখনকার যে ভাবনা তার থেকে আমরা এখন অনেকটাই সরে এসেছি। তখন ভাবনাটা মূলত নির্ভর করত যে পরিকাঠামোগত দিক থেকে অর্থনৈতিক অবস্থা ঠিক কীরকম ছিল। তখনকার থেকে সরে এসেছি, বা তার থেকে আরেকটু যদি বিশদে বলি যে এখনকার ভারতবর্ষের যে অর্থনৈতিক পরিকাঠামো তা আগের থেকে অনেকটাই উন্নত মানের। তার উপরে নির্ভর করে জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণ ঠিক কী অবস্থায় আছে বা কী চেহারা নিয়েছে, আজকে সেই নিয়ে আলোচনা। এই আলোচনা আজকে কারণ পরিবার কল্যাণ পক্ষ উপলক্ষে বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অসীমকান্তি অধিকারী। নমস্কার। ঠিক এখনকার চেহারাটা আপনার কাছ থেকে জানতে চাইব, জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণ এই যে আমাদের যে ভাবনাটা, এবং আরও একটা কথা এই সঙ্গে জুড়তে চাই যে এটা কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত? পরিবার কল্যাণের জন্য আমাদের পরিবারের যে অর্থনৈতিক অবস্থা, যে পরিকাঠামোর অবস্থা, সেগুলো যদি আমরা উন্নতি চাই তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য সংখ্যা সীমিত করার দরকার। এবং পরিবারের সদস্য সংখ্যা সীমিত করতে হলে অবশ্যই পরিবার কল্যাণ বা পরিবার পরিকল্পনার দরকার, যেখানে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কম সংখ্যক সন্তান এক একটা পরিবার পিছু আসে। সেইভাবে নিশ্চয়ই পরিবার কল্যাণের জন্যে পরিবার পরিকল্পনার প্রয়োজন। আজকে থেকে আপনি যেটা বললেন 40-50 বছর আগে 70-এর দশকে যে পরিকাঠামো ছিল তাতে আমরা মূলত জোর দিতাম পার্মানেন্ট বা স্থায়ী পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণের উপর। স্থায়ী পদ্ধতি বলতে মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাকরণ, পুরুষদের ক্ষেত্রে নিবীর্যকরণ, এই যে পদ্ধতি বা ভ্যাসেক্টমি, এই যে পদ্ধতিগুলো ছিল সেগুলো এখনও আছে। সেগুলো আমরা এখনও বন্ধ্যাকরণ, মহিলাদের বন্ধ্যাকরণ বা পুরুষদের ক্ষেত্রে ভ্যাসেক্টমি এখনও করা হয়, কিন্তু আমার মনে হয় যে এখন ওইভাবে স্ট্রেসটা দেওয়া হয় না, ওইভাবে ওগুলোর উপরে আর আগের মতন গুরুত্ব দেওয়া হয় না। তার কারণ এখন যে মানুষদের জন্যে এই পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো, সেই মানুষরা নিজেরাই অনেক মোটিভেটেড, যে জন্যে তারা নিজেরাই এখন চাইছেন জন্ম নিয়ন্ত্রণ। কাজেই তাদের জন্য যদি আমরা পার্মানেন্ট মেথড নাও দিই, স্থায়ী পদ্ধতি নাও দিই, তারা যে টেম্পোরারি মেথডগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে পারে এবং তাতে যথেষ্ট সফলতা আমরা পাচ্ছি। এইটা আমি আরও গুরুত্ব দিয়ে এই জন্য বলতে চাইছি, দেখুন আজকে যদি কেউ পার্মানেন্ট মেথড নিল তাহলে তার যে একটা ক্ষমতা, প্রজনন যে ক্ষমতা, সে ক্ষমতাটাকে কিন্তু সে স্যাক্রিফাইস করলো। সেই স্যাক্রিফাইস করাটা কতটা দরকার আছে না আছে সেটা আমরা সমাজ হিসেবে ভাবলাম না, রাষ্ট্র হিসেবে ভাবলাম না, এবং আমরা আমাদের যে কাপল, যে দম্পতি, তাদেরকেও সেইভাবে বললাম না। সেটা আমার মনে হয় ঠিক না। আজকের দিনে এই স্বাধীনতাটা তাদের থাকা উচিত যে আমরা পার্মানেন্ট মেথডে যাব না টেম্পোরারি মেথডে থাকব। অনেকেই এখন টেম্পোরারি মেথডে থাকছে বা অস্থায়ী পদ্ধতিতে থাকছে, এই কারণে যে তাদের ক্ষমতাটা থাকছে এবং তাতে আমাদের পরিবারের যে সদস্য সংখ্যা সেটা একই রাখা যাচ্ছে, জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারটা খুব ভালোভাবেই রাখা যাচ্ছে। সেই জন্যে আমার মনে হয় যে আগের থেকে অনেক চিন্তাভাবনার অনেক পরিবর্তন হয়েছে। চিন্তাভাবনার পরিবর্তনের পাশাপাশি আমরা প্রায় সকলেই জানি বা দেখছি যে যৌথ পরিবারগুলো ভাঙতে ভাঙতে এখন অনুপরিবারে এসে ঠেকেছে। তো এরকম যে ছোট ছোট পরিবার, যেখানে হয়তো স্বামী স্ত্রী দুজনেই তারা অর্থনৈতিকভাবে স্বাধীন, সেখানে ডিসিশনটা কে নেবেন পরিবার কল্যাণের ব্যাপারে বা পরিবার কিভাবে পরিকল্পনা করতে হবে সেই ব্যাপারে?
ডিসিশন তো সাধারণভাবে উচিত হলো দম্পতির একটা যৌথ সিদ্ধান্তই হওয়া উচিত। এবার এই যৌথ সিদ্ধান্ত হলেও অনেক সময় এই যৌথ সিদ্ধান্ত বিভিন্নভাবে সমাজের আর যেসব সদস্য আছে তাদের দ্বারা প্রভাবিত হয়। যেমন বলি, ধরুন একটি দম্পতি বিয়ে করেছে সদ্য, তারা চাইছে 2 বছর কোনো বাচ্চা নেবে না। এবারে যেইমাত্র 6 মাস হয়ে গেল, আশেপাশের সমস্ত মানুষের থেকে প্রবল চাপ, তোমাদের এখনও বাচ্চা হলো না, একই তোমাদের এখনও বাচ্চা হলো না। ফলে তাদের যে ইচ্ছে অনিচ্ছা সেটা আস্তে আস্তে কিন্তু অন্য ইচ্ছা অনিচ্ছার দ্বারা প্রভাবিত হলো। এইটা একটা সমস্যার জায়গা। এবং এই যে বারবার করে বলা হচ্ছে তোমাদের একটা বাচ্চা হলো না, তোমাদের একটা বাচ্চা হলো না, বছরখানেক গেল তারা একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ভিতরেই ছিল। এবারে সেই চাপের চোটে তারা আর বললো যে না, আমরা আর জন্ম নিয়ন্ত্রণ চাই না, আমরা এখন বাচ্চা চাই এবং আমাদের এখনই বাচ্চা চাই। 1 মাস হলো তারা গর্ভ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছেড়েছে, জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ছেড়েছে, তখনই তারা দৌড়লো যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তাদের কাছে, যে আমাদের বাচ্চা হচ্ছে না, আমাদের 1 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। তো এই যে বারবার করে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে সমাজের বিভিন্ন সদস্যদের পক্ষ থেকে। সমাজের সদস্য বলতে তাদের হয়তো পরিবারের সদস্য আছে, তাদের মা ঠাকুমা তারা বলছেন, আশেপাশে বন্ধু বান্ধব বলছে, এই জায়গাটা খুব জটিল। আর একটা হলো যে এবারে দম্পতির নিজেদের ভিতরে যে আলোচনা হবে যে কি পদ্ধতি নেওয়া হবে না হবে, তার ভিতরে আমার মনে হয় যাকে পদ্ধতিটা নিতে হবে তার সিদ্ধান্তর একটা গুরুত্ব আছে। যেমন ধরুন স্বামীর ক্ষেত্রে যদি যে কন্ডম বা ওগুলো যদি ওরা ব্যবহার করতে চান স্বামী, তাহলে সেই সিদ্ধান্ত তারই হওয়া উচিত। আবার স্ত্রীর ক্ষেত্রে যদি স্ত্রী বলেন যে না আমি ট্যাবলেট খাবো কি খাবো না, বাট জন্ম নিয়ন্ত্রণের যে বড়ি আছে বড়ি না খেয়ে আমি কপারটি পরবো কি পরবো না, কি আমি বন্ধাকরণ পদ্ধতি যাবো কি যাবো না, এই পার্টিকুলার সিদ্ধান্তটা স্ত্রীর নিজেরই হওয়া উচিত। এইখানে একটা ছোট্ট জিনিস আমার নিজের জানতে ইচ্ছে করছে যে এই যে একটা জটিল একটা বিষয়, যখন একটা সমাজের অসম্ভব চাপ যে কবে তোমরা মা বাবা হচ্ছ, কবে তোমরা সন্তানকে পৃথিবীতে আনছো, অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি। নিশ্চয়ই। তাহলে তখন আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে মতামতটা ব্যক্তিগত হবে, সেটা সমাজকে একটু দূরে সরিয়ে রেখে, তাই তো? মতামতটা ব্যক্তিগত হওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু আবার বলছি যে সেইটা আশেপাশের মানুষের চাপে সবসময় হয় না। বাঞ্ছনীয়, তাদেরকে একটা স্বাধীনতা দেওয়া উচিত, তাদেরকে একটা স্পেস দেওয়া উচিত যে তোমরা বাপু ঠিক করো তোমাদের কবে বাচ্চা হবে, এটাই হওয়া উচিত। এটা কি সবসময় হয়? এটা অধিকাংশ সময় হয় না। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তারা দৌড়ে তাড়াতাড়ি, মানে গর্ভ নিয়ন্ত্রণ ব্যবস্থায় যেগুলো আছে, জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থায় যেগুলো আছে সেগুলোতে তারা থাকে না, তারা সেটা ছেড়ে দিয়ে একটা নতুন সদস্যকে পৃথিবীতে আনার চেষ্টা করে। যে পদ্ধতিগুলোর কথা আপনি একটু আগেই বলছিলেন, সেটা যদি আরেকটু বিশদে বলেন, বা কিভাবে ডাক্তাররা গাইড করবেন তাদেরকে, এরকম একটি তরুণ দম্পতিকে? যখন একজন তরুণ দম্পতি আমাদের কাছে আসবেন, তাদেরকে খুব স্বাভাবিক কারণে তাদেরকে একটা টেম্পোরারি পদ্ধতি বলা হয়। এবার টেম্পোরারি পদ্ধতি বলতে 2-3 রকম পদ্ধতি তো আছে। একটা হলো কন্ডম ব্যবহার, 2 নম্বর হলো জন্ম নিয়ন্ত্রক বড়ি ব্যবহার, 3 নম্বর হলো ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস বা কপারটি ব্যবহার। এইগুলোর ভিতরে যদি খুব ভালোভাবে চিন্তা করা যায় তাহলে জন্ম নিয়ন্ত্রণ বড়ি সব থেকে ভালো। তার কারণ হলো আমরা সাধারণত যাদের আগে কখনো বাচ্চা হয়নি তাদেরকে ইউট্রাসের ভিতরে, জরায়ুর ভিতরে একটি ফরেন বডি, বাইরের জিনিস রাখতে খুব একটা ইচ্ছুক নই চিকিৎসক হিসাবে। আর কন্ডম এবং জন্ম নিয়ন্ত্রণ বড়ি, এদের ভিতরে জন্ম নিয়ন্ত্রণ বড়ির এফিকেসি অনেক ভালো। এবং আজকের দিনে একটা অসুখ খুব কমনলি চলে আসছে, খুব বেশি বেশি হচ্ছে, যে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি চিকিৎসা হিসেবেই এই গর্ভনিরোধক বড়িগুলো ব্যবহার করা হয়। আচ্ছা। তো
আমি যদি এই দম্পতিটাকে বা স্ত্রী, নববিবাহিতা স্ত্রীকে যদি গর্ভনিয়ন্ত্রণ যে বড়ি, জন্ম নিয়ন্ত্রণ যে বড়িগুলো দিই, তাতে তার একটা অসুখ একটু লিমিটেড থাকবে। 2 নম্বর হলো তার বেশ কিছু অসুখ প্রিভেন্টেড হবে। 3 নম্বর হলো তার খুব এফেক্টিভলি জন্ম নিয়ন্ত্রণের কাজটা হবে। তো সেইভাবে আমরা গাইড করব। কিন্তু আবার বলি, আমরা জাস্ট বলতে পারি, এইগুলো তোমার ক্ষেত্রে আছে, এটাই এই সুবিধা, জন্ম নিয়ন্ত্রণ বড়িতে এই সুবিধা, কপারটিতে এই সুবিধা, তুমি কোনটা নেবে। তো সাধারণভাবে লোকে ভালোটাই নেয়। ডাক্তার হিসেবে আপনার এই গাইডেন্সটা চমৎকার। এই যে একটা গাইডেন্স আপনারা দিচ্ছেন, কিভাবে নিচ্ছেন দম্পতিরা, কতটা সাড়া পাচ্ছেন, তাদের মধ্যে থেকে একটা অ্যাওয়ারনেস কতটা গ্রো করেছে? আমি বলবো না যে 16 আনা আমরা সফল। বিশেষ করে যখন আমরা জন্ম নিয়ন্ত্রণের যে বড়িগুলি আছে সেগুলোর কথা বলি, প্রথমেই তাদের ধারণা হয় যে সাইড এফেক্ট আছে কিনা। সাইড এফেক্ট তো আমাদের এটাই বলতে হয় যে দেখো বাবু, সাইড এফেক্ট সবারই আছে, তোমার একটি গর্ভ এলে তারও সাইড এফেক্ট আছে। তো এই যে সাইড এফেক্টগুলো আছে বলে ধারণা, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ধারণা, সেগুলো অ্যাকচুয়ালি অতটা কিছু নয়। সেটা হলো তারপরে তাদের যেটা একটা সংস্কার আছে, তাদের যে বদ্ধমূল ধারণা অনেকের আছে যে গর্ভনিয়ন্ত্রণের যে বড়িগুলো আছে, জন্ম নিয়ন্ত্রণের যে বড়িগুলি আছে, সেগুলি খেলে ভবিষ্যতে বাচ্চা আসতে দেরি হবে। যেটা আমি আপনাকে একটু আগেই বললাম, উল্টো আমরা এই বড়িগুলো দিলে পরে ওভারি বা ডিম্বাশয়গুলি বিশ্রামে থাকবে, পরে যখন সময় হবে এগুলোকে বন্ধ করলে পরে চট করে আবার ওভুলেশন হবে এবং চট করে বাচ্চা হবে। তো সেই জন্যে সে একটা ভুল ধারণা আছে, এগুলোকে আমাদের ভাঙাতে হয়, সবসময় ভাঙাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভাঙাতে পারি, 2-1টা ক্ষেত্রে ভাঙাতে পারি না, তখন তারা ঘুরে বেড়ায়। কিছু মহিলা আছেন যে কিছুদিন খেলেন, খেয়ে আবার বন্ধ করে দিলেন, এরকমটা চলতে থাকে। তবে আগের থেকে আমরা অনেক বেশি সাড়া পাই। একটা জিনিস আমাদের বলতে খুব ভালো লাগে যে জন্ম নিয়ন্ত্রণ হলেই পরিবারের কল্যাণ হবে। এগুলো বলতে ভালো লাগে, আমাদের শুনতেও খুব ভালো লাগে। একটা কথা আপনার কাছ থেকে আমি জানতে চাই, যেহেতু আপনি নানান ধরনের পেশেন্টদের হ্যান্ডেল করেন, দেখছেন, এই যে ভাবনাটা বা এই যে ভাবনাটাকে বোঝা, আত্মস্থ করা, এটা কি আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণীর মধ্যেই আটকে আছে? তারা কারা? এখন কোনো বিশেষ শ্রেণীর মধ্যে এটা আটকে নেই। আজ থেকে 30-40 বছর আগে যখন আমি প্রথম চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত ছিলাম, তখন আমি দেখতাম যে যারা গ্রামের লোক, যাদের শিক্ষার হার খুব কম, তারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চাইছে না এবং বন্ধ্যাকরণ পদ্ধতি বা ভ্যাসেকটমি এগুলো থেকে তারা অনেক দূরে থাকতে চাইছে। যেই জন্য তখন প্রমোশনাল ব্যাপারগুলো এসেছিল। কিন্তু আজকের দিনে এটা অতটা সত্যি নয়। এখন গ্রামেগঞ্জেও অধিকাংশ পরিবারই, অধিকাংশ মহিলাই 2টির বেশি বাচ্চা নিতে চাইছেন না, এবং যদি বা 3টে বাচ্চা পাইও, আমি তো গ্রামের যাদেরকে দেখি তাদের মধ্যেও বোধহয় শতকরা 2 বা 3 ভাগ মহিলার দেখি যে 3টের বেশি বাচ্চা। অর্থাৎ চিন্তা ভাবনায় একটা পরিবর্তন এসেছে, বিরাট পরিবর্তন এসেছে। আমরা সবসময় এটা বলি যে আমাদের দেশের এত জনসংখ্যা, মানে এক মাথায় হাত দেওয়ার মতন হতাশ হয়ে পড়ি। সত্যিই কি এতটা হতাশ হবার কোনো কারণ আছে? আমাদের দেশের জনসংখ্যা সত্যি তো 125 কোটি এখন, এবং 2050 সালের প্রজেকশন হলো 150 কোটি। তখন আমরা চীনকে ছাপিয়ে যাব। এখন এটার পিছনে কিন্তু 2টো জিনিস আছে, এবং দুটোই চিকিৎসা ব্যবস্থায় সফলতার জন্য, সামাজিক ব্যবস্থায় সফলতার জন্যই হয়েছে।
আমাদের এখন মৃত্যুহার হলো 1000-এ 7। 60 সালে আমাদের মৃত্যুহার ছিল 1000-এ 20 বা 20 থেকে একটু বেশি। মৃত্যুহার কমে গেছে, গড় আয়ু বেড়েছে, হ্যাঁ, 3 ভাগ। আর সেখানে জন্মহার কমে অর্ধেক হয়েছে, মানে জন্মহার যা ছিল তার অর্ধেক হয়েছে। 40 ছিল, 1000-এ 40 ছিল জন্মহার, এখন 1000-এ 20 হয়েছে। তো এই ডিফারেন্সটার জন্য কিন্তু জন্মহার মৃত্যুহারের যে ডিফারেন্স, এটার জন্য কিন্তু জনসংখ্যার কিন্তু ফুলে যাচ্ছে। এবারে যতক্ষণ না এই দুটো ব্যালেন্স হচ্ছে, জন্মহার মৃত্যুহার যতক্ষণ না ব্যালেন্স হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেতেই থাকবে, কিন্তু গ্রাফটা থাকবে। কিন্তু একটা জিনিস ভাবুন, আমাদের চিকিৎসা ব্যবস্থাতেও যতই আমরা ভালো সেবা দেওয়ার চেষ্টা করি না কেন, একটা না একটা স্টেজে পৌঁছবে যে আর মৃত্যুহার কমানো সম্ভব হবে না। এখন সারা পৃথিবী জুড়েই শতকরা 6 ভাগ থেকে 7 ভাগ মৃত্যুহারের কমে কিন্তু কেউ দেখাতে পারছে না। কাজেই একটা না একটা সময় গড় আয়ু ইত্যাদি হয়ে ব্যালেন্সে পৌঁছবে। সেটা উন্নত দেশগুলোর ক্ষেত্রেও যা, আমাদের ক্ষেত্রেও তাই। কাজে আমাদের এখন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেটাই তফাৎটার জন্যে। এই তফাৎটা এক সময় কমে যাবে, জন্মহার মৃত্যুহারের যে তফাৎটা সেটা এক সময় কমে যাবে, ফলে একটা ব্যালেন্স জায়গা আমরা পৌঁছে যাব। যেহেতু আমরা আজকের দিনে, সেটাও চিকিৎসা ব্যবস্থার সুফলের জন্যই হচ্ছে, জন্মহারটা আমরা অনেক কমাতে পেরেছি। এখন আমাদের 2.5% হলো এক একটা ফ্যামিলিতে, এক একটা দম্পতির সাধারণত 2.5 হিসেবে বাচ্চা হচ্ছে। এটা আমরা যখন ছোট ছিলাম, এক একটা পরিবারে 3টে বা 4টে করে বাচ্চা হতো। খুব ছোট ছিলাম যখন, তখন বলা হতো যে 3টে বাচ্চার বেশি নয়। এখন তো ম্যাক্সিমাম মায়েরাই চাইছে যে 2টো বাচ্চার বেশি নয়, নিজেরা চাইছে। কাজে আমরা ওই জায়গাটায় নিশ্চয়ই পৌঁছে যাব, অতটা হতাশ হওয়ার জায়গা নেই। আরেকটা কথা জানতে চাই আপনার কাছে, যে পদ্ধতিগুলোর কথা আপনি বলছিলেন জন্ম নিয়ন্ত্রণের, সেই সুবিধাগুলো নিতে গেলে, ধরুন একটি দম্পতি তারা গ্রামে আছেন, তাদের হয়তো অর্থনৈতিকভাবে অত সচ্ছলতা নেই, তারা সেটা নিতে পারবেন তো? তারা অবশ্যই নিতে পারবেন। এখন গ্রামে অনেক স্বাস্থ্যকর্মী আছেন, আশা ওয়ার্কার আছেন, তারপরে রুরাল হেলথ মিশনের যেসব, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের যেসব কর্মী আছেন, তারা গ্রামে গ্রামে কাজ করেন। তারা গ্রামে একদম পদ্ধতি পৌঁছে দেন। কাজেই সবাই পেতে পারেন এবং সবাই পাচ্ছেন বলেই আজকে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে অনেকটা সফল। আলোচনার একদম শেষে আমি আপনার কাছ থেকে আরেকটু আশার বার্তা জানতে চাইব, বা আপনাকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা কি আগামী দিনে এরকম ভাবনা নিশ্চয়ই আমাদের মধ্যে আসবে না যে জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণ, আমরা বলবো না যে ইটস জাস্ট এ কনসেপ্ট, তা নয়। এই কনসেপ্ট বলার বাইরে আমরা আরও বেরিয়ে আসবো তো? কনসেপ্ট তো নয়, এটা তো নিশ্চয়ই একটা ফলিত ব্যাপার, এবং এই ফলিত ব্যাপারের প্রতিফলন তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি না তা না। আমি বললাম তো আগে, একটি দম্পতির সাধারণভাবে 3 থেকে 4 জনের কম বাচ্চা হতো না, এখন সেইটা 2 থেকে 3-এ নেমেছে। এবং এটা তাদের নিজেদের ভিতর থেকে, তাগিদ থেকেই হয়েছে, দম্পতির নিজেদের তাগিদ থেকেই হয়েছে, এটা বাইরের লোককেও চাপাচ্ছে না। এই তো সামাজিক পরিবর্তন তো হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন, যা অত্যন্ত প্রাসঙ্গিক এবং আগামী দিনে আরও প্রাসঙ্গিক হবে। একটা কথা যেটা বারবার বললেন ডক্টর অধিকারী, যে ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের ওপর কিন্তু আমাদের ভালো লাগা মন্দ লাগা নির্ভর করে। তাই ব্যক্তিগত ইচ্ছে থাকুক, জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণ আগামী দিনে আরও ভালোভাবে আসুক আমাদের জীবনে।
পূর্বস্থলী শ্রীরামপুর গ্রামের প্রগতিশীল চাষি ভাই আজিম শেখ তার জমিতে আলু চাষের পর গত 2 বছর ধরে পেয়ারা চাষ করছেন, কিন্তু গাছে ফল এলেও ছত্রাকঘটিত রোগের আক্রমণের ফলে পেয়ারার গায়ে দেখা দিয়েছে প্রচুর কালো দাগ। তাই বাজারে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষি ভাই। আমি দেখুন, আমি 15 বছর 15-16 বছর এই ব্যবসা করছি, এই চাষ করছি, কিন্তু এই বছরে ওদিকে লাভ ভালোই পেয়েছিলাম। তো এই বছরে এই দাগটা এসেছে, তো আমি বাজারে দাম পাচ্ছি না, লস খেয়ে যাচ্ছি বাগানে। মাটি তো বলে, আমি তো আলু চাষ করেছিলাম, আলু চাষের মধ্যে চারা লাগিয়েছিলাম, তারপরে 2 বছর চারা মানুষ করতে গেল, মানুষ করার পরে এই বছর ফল দিল, তো ফলের এই পরিস্থিতি। চাষি ভাই কিভাবে পেয়ারার এই ছত্রাকঘটিত রোগের হাত থেকে ফলগুলিকে বাঁচাতে পারবেন তারই কিছু পরামর্শ দিলেন কালনা কৃষি বিভাগের সহ অধিকর্তা ডক্টর পার্থ ঘোষ। ছত্রাকঘটিত এই রোগের আক্রমণে সাধারণভাবে পেয়ারার গায়ে ছোট ছোট কালো দাগের সৃষ্টি হয়েছে। এই ছত্রাকটি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াকে ভালোবাসে। উষ্ণ আবহাওয়া অর্থাৎ 30 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার এবং আর্দ্রতা 80 থেকে 90 ডিগ্রি জলীয় বাষ্প যদি আমার বাতাসে যখন থাকবে, তখন এই রোগের বিস্তার খুব দ্রুত হয়ে থাকে। সাধারণভাবে জল এবং বাতাসের মাধ্যমে এই রোগের বিস্তার হয়ে থাকে। এর আক্রমণের প্রাথমিক লক্ষণে এই ছত্রাকটি ফলের গায়ে আক্রমণ করে। সাধারণভাবে ফলের গায়ে কালো কালো ক্ষত বা দাগ দেখা যায়। এই ছত্রাকটি ফল যখন ছোট থাকে তখন অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ফলের গায়ে ছোট ছোট কালো বিন্দুর মতো ফুটকি দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে ফলটা যতটা পুষ্ট হতে শুরু করবে, তার সাথে সাথে ছত্রাকটা সক্রিয় হয়ে ওঠে এবং ফলের গায়ে বেশ বড় বড় চাপা চাপা গোল গোল দাগ বা ক্ষতর সৃষ্টি হয়, যার মাঝখানটা থাকে কালো রঙের এবং আস্তে আস্তে দাগগুলো একসাথে জুড়ে যায় এবং আক্রান্ত অংশটা অনেকটা খসখসে হয়ে যায়, বা কিছু ক্ষেত্রে কয়েকটা দাগ একসাথে জুড়ে গিয়ে একটা বড় ক্ষতরও সৃষ্টি করে থাকে। এবং ফলটা যদি আক্রমণ বেশি দেখা যায়, সেক্ষেত্রে ফলটা আমার বিকৃত হয়ে যেতে পারে। স্বভাবতই চাষি ভাইরা যেটা সমস্যা হয়, বাজারে গিয়ে কাঙ্ক্ষিত দাম পান না এবং এই ফলটা অনেকটা অবিকৃতই থেকে যায়। যেহেতু আমাদের এই অঞ্চলটা পেয়ারাই একটা মেন অর্থনীতি এবং এই অঞ্চলের অর্থনীতি অনেকটা নির্ভর করে পেয়ারা চাষের ওপরে, সেই জন্য বর্তমানে চাষি ভাইরা এই রোগের জন্য একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, বর্তমানে যে আবহাওয়া চলছে তার ফলেই ছত্রাকের প্রকোপ বাড়ছে। সাধারণভাবে জল ও বাতাসের মাধ্যমে এর বিস্তার হয়। এই ছত্রাকগুলি ফলের গায়ে বিস্তার করে। এই সমস্যার সমাধানের পরামর্শ দিলেন তিনি। এর যদি আমরা প্রতিকারের কথা চিন্তা করি, তাহলে আমাদের অবশ্যই সুসংগত দমন ব্যবস্থার কথা চিন্তা করতে হবে। সুসংগত দমন ব্যবস্থার মধ্যে প্রথম যেটা করণীয়, পরিষ্কার পরিচ্ছন্ন চাষ, অর্থাৎ বাগানটাকে আমাকে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাগানে যদি আমার অত্যাধিক জঙ্গল থাকে অর্থাৎ আগাছা থাকে, তাহলে কিন্তু রোগের বিস্তার খুব দ্রুত হয়। বিশেষত বর্ষার দিকে আমার এই রোগের বিস্তারটা যেহেতু দ্রুত হয়ে থাকে, সেই জন্য আমাকে বাগানটাকে নিয়মিতভাবে যদি আগাছা মুক্ত রাখা যায়, তাহলে কিন্তু আমরা রোগের বিস্তারটা অনেকটা কম করতে পারবো। তাছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলসেচ। আমাদের কিন্তু জলসেচটা নিয়মিত এবং সঠিক পরিমাণে দেওয়া দরকার। অত্যাধিক পরিমাণে জলসেচ কিন্তু এই রোগের বিস্তার বাড়িয়ে দেয়। খাদ্য ব্যবস্থাপনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে আমাদের মাথায় রাখতে হবে যে সঠিক খাদ্য উপাদান যেন গাছ পায়। বর্তমানে আমরা চাষিভাইদের অনুরোধ করব, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম হারে জৈব, জীবাণু এবং রাসায়নিক সার প্রয়োগ করুন। জৈব সার যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে রোগের বিস্তারটা অনেকটা কমে যায়। সুষম সার হিসাবে আমরা যদি নাইট্রোজেন, ফসফেট, পটাশ সঠিক মাত্রায় দিতে পারি, তাহলে কিন্তু রোগটাও অনেকটা কম হয়ে থাকে। সাধারণভাবে চাষি ভাইরা নাইট্রোজেন গঠিত সার অনেক জমিতে বেশি দিয়ে থাকেন এবং পটাশটা কম দেন। এক্ষেত্রে কিন্তু পটাশের ব্যবহার রোগটায় অনেকটা কম হয়ে থাকে। তা সত্ত্বেও যদি দেখা যায় আমার গাছে আক্রমণ দেখা দিচ্ছে বা বর্তমান যে অবস্থা এসে গেছে, এই অবস্থায় কিন্তু আমাকে অবশ্যই ছত্রাকনাশক কোনো প্রয়োগ করতে হবে। রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে মাইক্লোবিউটানিল 0.5 গ্রাম প্রতি লিটার জলে, অথবা প্রোপিনেপ 2 গ্রাম প্রতি লিটার জলে, অথবা আইপ্রোডিয়ন 1.5 গ্রাম প্রতি লিটার জলে আঠার সাথে মিশিয়ে আমাকে কিন্তু জমিটায় ভালো করে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে আমাকে যেন অবশ্যই 1 বিঘের জন্য 120 থেকে 130 লিটার জল যেন অবশ্যই প্রয়োগ করা হয়। কারণ এই যেহেতু এটি ছত্রাক ঘটিত রোগ, আমাকে পুরো গাছটা যদি ভালো করে আমরা ভিজিয়ে না দিতে পারি, তাহলে কিন্তু এই রোগের বিস্তার আমরা বন্ধ করতে পারবো না।
যেহেতু পেয়ারা এখানকার মেন অর্থকারী ফসল, সেই জন্য চাষি ভাইদের যদি এইভাবে দমন ব্যবস্থার কথা চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু রোগটাকে সহজেই দমন করতে পারবেন এবং চাষি ভাইরা আবার পেয়ারা চাষ করে কাঙ্ক্ষিত লাভটা কিন্তু পেয়ে যাবেন। এ সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সর্বনিম্ন 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উনিশে অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আকাশ আংশিক মেঘলা থাকবে। 20শে অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আকাশ আংশিক মেঘলা থাকবে। এখন আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত কৃষক বন্ধুরা ধান বীজ রোপণ করে ধান চাষ করছেন তাদের জানানো হচ্ছে, ধান পাকার সময় জমির জল বার করার জন্য জমিতে নালা তৈরি করে রাখুন। যে সমস্ত জমিতে ধানের দুধ অবস্থা রয়েছে সেখানে জল ধরে রাখার জন্য জমির চারিপাশে বাঁধ দিয়ে রাখুন। ধান গাছের দুধ অবস্থায় গান্ধী পোকা দেখা যেতে পারে, তাই নিম তেল 5 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করুন। যে সমস্ত কৃষক বন্ধুরা চারাগাছ রোপণ করে ধান চাষ করছেন তাদেরও এই একই পরামর্শ দেওয়া হচ্ছে। যে সমস্ত কৃষক বন্ধুরা বেগুন চাষ করছেন তাদের জানানো হচ্ছে, এই সময় যদি বেগুন গাছে কাণ্ড ছিদ্রকারী পোকা ক্ষতি করে তাহলে পরিষ্কার আবহাওয়ায় নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় জমিতে স্প্রে করবেন। লঙ্কা গাছের ক্ষেত্রে জানানো হচ্ছে, লঙ্কা চাষে এই সময় চুষা কীট পতঙ্গ বা হলুদ পোকা যদি দেখা যায় তাহলে পরিষ্কার আবহাওয়ায় ডাইমেথয়েট 30% ইসি 1 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করবেন। যে সমস্ত কৃষক বন্ধুরা ভেন্ডি চাষ করছেন তাদের জানানো হচ্ছে, ভেন্ডি গাছে এই সময় যদি চুষা কীট পতঙ্গ দেখা যায় তাহলে সেই ভেন্ডি তুলে ফেলে দিন এবং পরিষ্কার আবহাওয়ায় নিম বীজের নির্যাস 50 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় জমিতে স্প্রে করবেন। টমেটো চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, টমেটো চাষে ফল বের হবার সময় যদি সাদামাছি দেখা যায় এবং গাছের পাতা বা ফলের ক্ষতি করে তাহলে পরিষ্কার আবহাওয়ায় ডাইমেথয়েট 30% ইসি 1 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করুন। কৃষি দর্শন আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, কৃষি দর্শন, অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235, অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় nc.ddkishan.shanti@gmail.com।